ইউরোপের মধ্যযুগে ডাইনি শিকার ছিল মব কালচারের একটি উগ্র রূপ, যেখানে দলবদ্ধ কিছু মানুষের তাৎক্ষণিক বিচারেই নারীদের ডাইনি বলে দোষী সাব্যস্ত করে তাদের জীবন্ত আগুনে পুড়িয়ে মারত। মব কালচারের ইতিহাস প্রাচীন কাল থেকেই সমাজে বিদ্যমান। এটি ভিন্ন ভিন্ন রূপে বিভিন্ন যুগে দেখা গেছে। রোমান সাম্রাজ্যে গ্ল্যাডিয়েটর যুদ্ধ বা জনসাধারণের বিচার প্রক্রিয়ায় মব কালচারের প্রভাব ছিল স্পষ্ট। গ্রিসে গণতন্ত্রের জন্ম হলেও দলবদ্ধ জনতার আবেগপ্রবণতা বা সেই সময়েও মব কালচার অনেক সময় জনপ্রিয় নেতাদের পতন ঘটিয়েছে। আমেরিকার দাসপ্রথার সময়কাল থেকে শুরু করে 1960-এর নাগরিক অধিকার আন্দোলন পর্যন্ত বিভিন্ন সময় গণপিটুনি ও বিক্ষোভ মব কালচারের অংশ হয়ে উঠেছিল। ফরাসি বিপ্লবের সময় গিলোটিনে শাস্তি কার্যকর করাও মব কালচারের একটি দৃষ্টান্ত। বিংশ শতাব্দীতে এসেও বিশ্বের নানা প্রান্তের মতোই বাংলাদেশেও দেখা যাচ্ছে সেই ঘৃণ্য মব কালচারের ভয়াবহ রূপ। জনগণের হাতে ক্ষমতা তুলে নেওয়ার এই প্রবণতার আদ্যপান্ত জানাবো আমাদের আজকের নেটিজেন ভার্সেস সিটিজেনের প্রথম অংশে। স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেন অনুষ্ঠানের সঙ্গে আছে আব্দুল্লাহ ইরা। অনুষ্ঠানটি নিবেদন করছে রেডি ডিটারজেন্ট পাউডার। মবক্রেসি দেশে নতুন কোনো বিষয় নয়। 2017 সালে ধর্ম অবমাননার অভিযোগ তুলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে লাঞ্ছিত করা হয়, এমনকি তাকে প্রকাশ্যে কান ধরে উঠবোস করানো হয়। পরবর্তীতে তদন্তে জানা যায় প্রধান শিক্ষক ধর্ম নিয়ে কোনো কটূক্তি করেননি। 2016 সালের 30 অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্টের অভিযোগ তুলে হিন্দু সম্প্রদায়ের 15টি মন্দির ও 3 শতাধিক বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট করা হয়। যদিও পরবর্তীতে রসরাজের ফেসবুক, মুঠোফোন ও মেমোরি কার্ডের ছবির অস্তিত্ব পায়নি পিবিআই ও সিআইডির ফরেন্সিক বিভাগ। তদন্তে জানা যায় স্থানীয় রাজনীতিকদের দ্বন্দ্বেই নাসিরনগরে এই হামলার ঘটনা ঘটে। 2019 সালে পদ্মা সেতু নির্মাণ কাজে শিশুদের মাথা লাগবে এমন গুজবে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ছেলে ধরা ভেবে সারা দেশে 21টি গণপিটুনির ঘটনা ঘটে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন 5 জন, আহত হন 22 জন এবং সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের 7 মাসে দেশে গণপিটুনির অন্তত 114টি ঘটনা ঘটেছে। এতে 119 জন নিহত এবং 74 জন আহত হয়েছেন। আর গত 10 বছরে গণপিটুনিতে মারা গেছেন কমপক্ষে 792 জন, আহত হয়েছেন 765 জন। এমন তথ্যই জানিয়েছেন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণবিক্ষোভ বা সংঘর্ষ নতুন কিছু নয়। মব কালচার বা গণমানুষের ক্ষণিকের উত্তেজনার বশবর্তী হয়ে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাংলাদেশের সামাজিক বাস্তবতায় দীর্ঘকাল ধরে বিদ্যমান। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সামরিক শাসনের বিরুদ্ধে গণ আন্দোলন পর্যন্ত মব কালচারের উপস্থিতি লক্ষণীয়। তবে সাম্প্রতিক সময়ে স্থানীয় রাজনীতি, ধর্মীয় অনুভূতি এবং সামাজিক গুজবকে ব্যবহার করে সাধারণ জনগণকে উস্কে দেওয়া হচ্ছে। এর ফলে ন্যায় বিচারের নিয়মতান্ত্রিক প্রক্রিয়াকে পাশ কাটিয়ে গণপিটুনি কিংবা সম্পত্তি ধ্বংসের মতো ঘটনা ঘটছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক ব্যবহার মব কালচারের বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে মিথ্যা বা অতিরঞ্জিত তথ্য মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। 2019 সালের পদ্মা সেতুতে শিশুদের মাথা লাগার গুজব তারই একটি ভয়াবহ উদাহরণ। ধর্মীয় অনুভূতিকে উস্কে দিয়ে মব কালচারকে কাজে লাগানোর প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। 2016 সালের নাসিরনগরের ঘটনা কিংবা শ্যামলকান্তি ভক্তের উপর নির্যাতনের ঘটনা তারই প্রমাণ। এ ধরনের ঘটনায় বেশিরভাগ সময় রাজনৈতিক ও সামাজিক স্বার্থ জড়িত থাকে বলে বারবার প্রমাণিত হয়েছে। গণপিটুনির ঘটনায় অপরাধীদের বিচার না হওয়া কিংবা দৃষ্টান্তমূলক শাস্তির অভাব মব কালচারকেও আরও উস্কে দিচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই এসব ঘটনায় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতা দেখা যায়, যা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। মব কালচার একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ন্যায় বিচারের ধারণাকে চ্যালেঞ্জের মুখে ফেলে।
প্রযুক্তির যুগে এর বিস্তার আরও দ্রুত ও ভয়ঙ্কর হয়ে উঠছে। বাংলাদেশে এর প্রতিরোধে সামাজিক সচেতনতা, প্রযুক্তিগত নজরদারি এবং আইনের কঠোর প্রয়োগের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় মব কালচারের শেষ কোথায়। এ নিয়ে আজকের আলোচনা আমাদের সঙ্গে নেটিজেন হিসেবে আছেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মিরপুর শাখার অধ্যক্ষ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম এবং সিটিজেন হিসেবে আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসিফুজ্জামান ফুয়াদ। দুজনকেই স্বাগত জানাচ্ছি। ব্যারিস্টার ফুয়াদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি আমাদের সিটিজেন হিসেবে আমাদের অবশ্যই সাবজেক্টটা বুঝেছেন যে এই যে আমাদের মব কালচারের যে সংস্কৃতি তৈরি হয়েছে, একজন সিটিজেন হিসেবে আপনার কতটা, আপনি কোন অবস্থানে আছেন, মানে আপনি এই বিষয়টা আপনি দেখছেন কেমন, আপনি এতে উদ্বিগ্ন কেমন, আপনি এই বিষয়ে এই উদ্বিগ্নতা থেকে কি বলবেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে মবের কিছু ঘটনা ঘটেছে, কিন্তু এটাকে কালচার আকারে বলবার সুযোগ নাই। যে বাংলাদেশের প্রত্যেকটা ইস্যুতে, প্রত্যেকটা বেইনসাফি ঘটনার প্রেক্ষিতে জনগণ কি কালেকটিভলি আইন নিজের হাতে তুলে নেন কিনা। যেমন ধরেন, বাজারে আমরা ফরমালিন যুক্ত খাবার খাচ্ছি ডেইলি। বাজারে আমরা নিত্য প্রয়োজনীয় দামের ন্যায্য মূল্যে কিনতে পাচ্ছি না, আমাদেরকে বিভিন্ন সিন্ডিকেটের হয়রানির শিকার হতে হচ্ছে। তো আমরা কি যারা বাজার করি, আমরা কি বাজার অ্যাটাক করি কিনা? আমরা ভ্যানওয়ালাকে, যিনি ভ্যানে সবজি বিক্রি করেন, তাকে মারি কিনা? আমরা প্রত্যেকদিন দূষিত বায়ুর শিকার হচ্ছি, আমরা প্রতিদিন যানজটের শিকার হচ্ছি। যানজটের শিকার হওয়ার কারণে কি আমরা ট্রাফিক পুলিশকে মারি কিনা? বাস ভাড়া নিয়ে আমাদের একটা সমস্যা হয়, বাসে ওঠানামা নিয়ে সমস্যা হয়। বাংলাদেশে আমরা বাসের ড্রাইভার কন্ডাক্টরকে ধরে মারি কিনা? অতএব বাংলাদেশে প্রত্যেকটা জায়গাতে যে ঘটনাগুলো ঘটছে, আমরা কি আইন হাতে তুলে নেই কিনা? না, নেই না। অতএব বাংলাদেশে কোনো মব কালচার নাই। এই শব্দটা হচ্ছে আওয়ামী ইনভেনশন। গত 6-7 মাস ধরে বলা হচ্ছে যে এই ঘটনাগুলো ব্যাপক হারে হচ্ছে, মোটেই ব্যাপক হারে হচ্ছে না, ভেরি আইসোলেটেড ইভেন্ট। এই ঘটনাগুলো, এই ধরনের ঘটনা উন্নত বিশ্বেও হয়। আপনার মনে থাকার কথা, 2 বছর আগে যখন জর্জ ফ্লয়েডকে পুলিশ মানে গলা চাপা দিয়ে মাইরা ফেললো, তখন এটাকে আমরা কিভাবে দেখেছি আমেরিকানরা? এটা কি ওদের কালচার? মানে এটা কি একটা ঘটনা কিন্তু আমাদের প্রতিবেদনে উল্লেখ আছে, মানে আপনি ইউ আর রাইট, মানে এরকম কালচার শুধু আমাদের দেশে হচ্ছে, নট লাইক দ্যাট, মানে এরকম হয়েছে বা হয়। বাংলাদেশে যেটা হচ্ছে যে একটা আইসোলেটেড ইভেন্ট, কিন্তু এটাকে ডিসপ্রপোর্শনেটলি অনলাইনে মিডিয়াতে হাইপ তোলা হচ্ছে। এবং এইটার হাইপের পিছনে আওয়ামী প্রোপাগান্ডা চ্যানেলগুলো দায়ী, আওয়ামী প্রোপাগান্ডা যে অনলাইন প্ল্যাটফর্মগুলো দায়ী। এবং ইতিমধ্যে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে দেখলাম, এই সকল তৌহিদি জনতার নামে যে ঘটনাগুলো ঘটাচ্ছে, তার সাথে বিভিন্ন জেলা উপজেলার আওয়ামী লীগের পদস্থ নেতাকর্মীরা এখানে জড়িত, ফান্ডিং করা হচ্ছে। কোনো কোনো জায়গায় গোয়েন্দা উস্কানি পর্যন্ত আছে, যে আওয়ামী লীগের যে গোয়েন্দা এলিমেন্টস গুলো আছে। অতএব সেই জায়গাতে দেখতে হবে যে একটু যদি আমি থামাই ব্যারিস্টার ফুয়াদ, আপনি আমাদের যে মোটো, সেই মোটোর জায়গায় কিন্তু এই সময়ের মধ্যে মব হচ্ছে নট লাইক দ্যাট। আমরা আমাদের প্রতিবেদনে উল্লেখ করতে চেয়েছি যে বিগত সময়ে অনেক সময় ধর্মের কারণে প্রতিমাগুলোকে ভাঙা হয়েছে, পরে দেখা গেছে যে ওই ধর্মীয় শিক্ষক আসলে এগুলো বলেনি। মানে এটা কিন্তু প্রযুক্তিগত ব্যবহারটার কারণেও এই ধরনের একটা ঘটনা ঘটে যাচ্ছে। সেই কালচারটা আমাদের মানে এখনো রয়ে গেছে কিনা, মানে সেটার আমরা কোন অবস্থানে আছি? আকার এটা ছিলই না ভাই, কখনো ছিল না। যদি থাকতো তাহলে 5 তারিখের পর থেকে এখানে যে রাষ্ট্র নাই গত কয়েকদিন, বাংলাদেশে অনেক কিছু হয়ে যাইতো। বাংলাদেশে পুলিশ প্রশাসন ছিল না সপ্তাহ পর সপ্তাহ, কিন্তু সেখানে কিছুই হয় নাই। কিন্তু সেই বাস্তবতায় আমরা বলছি যে আমাদের এখানে মব কালচার নামে কখনোই কিছু ছিল না। যেটা হয়েছে, দিজ আর আইসোলেটেড ইভেন্টস। বাংলাদেশের মতো একটা আর্থসামাজিক ভাবে খুবই অনুন্নত একটা দেশ, যেখানে রাষ্ট্র কাঠামো দুর্বল, যেখানে বিচার ব্যবস্থা দুর্বল, যেখানে পুলিশ প্রচন্ড রকম বেইনসাফি কাজ করে, সেই রকম একটা জায়গায় যা যা ঘটার কথা ছিল, সেই তুলনায় বাংলাদেশে কখনোই কিছু ঘটে নাই। বাংলাদেশে যদি মব কালচার থাকতো, তাহলে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বসুন্ধরা সুপার মলে ডাকাতি হইতো, প্রত্যেকটা গোল্ডের দোকান চুরি হয়ে যাইতো, জুয়েলারি শপে ডাকাতি হইতো, বাংলাদেশের লক্ষ লক্ষ নারী ধর্ষিত হইতো। ব্যাপারটা এরকম হয় নাই। বাংলাদেশে, যে দেশে 6 থেকে 14 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়, সেখানে আপনার কি ধরনের দুর্ঘটনা ঘটে? অতএব বাংলাদেশে এই জায়গাটাতে আমাদের অনেক দুর্বলতা আছে, আমাদের অনেক ফেলিয়ার্স আছে। কিন্তু আমাদের রাষ্ট্র আকারে, জনগণ আকারে আমাদের তাদের যেখানে যেখানে প্রশংসা পাবার দাবিদার তারা, সেখানে তাদেরকে প্রশংসা দিতে হবে। আমাদের যেখানে আছে, এখানে গভর্নেন্সের ফেলিওর আছে সার্টেনলি।
কিন্তু এবং এই ঘটনাগুলোকে আমি আইসোলেটেড ইভেন্ট এবং ডিসপ্রপোর্শনেটলি যেটা হচ্ছে এটা একটা সোশ্যাল মিডিয়ার ট্রমা আছে। আপনি চিন্তা করে দেখেন যে বনশ্রীর যে ঘটনাটা ঘটেছে, বনশ্রীর ঘটনাটা যদি ফেসবুক না থাকতো তাহলে কি 20 লাখ মানুষ এটা দেখতো? বনশ্রীর এক্স্যাক্টলি, ওই আমরা ওইটাই কয়েকটা মিন করতে চেয়েছি। এগুলো অনেক সময় অনেক দিকে প্রবাহিত হচ্ছে, মানে এই মিনিংটা বা মোটিভটা অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে। একটু যদি আমি যিনি আছেন আরেকজন অতিথি, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম, আপনার কাছ থেকে জানবো যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ যেমনটা বলছিলেন, মানে আপনি নেটিজেন হিসেবে এই ধরনের বিভিন্ন ঘটনার তো অবশ্যই এক ধরনের শিকার হন বা আপনার কাছেও তথ্য যায়। আপনি আসলে কোন অবস্থানে আছেন, মানে এই সব বিষয়গুলো, এই যে মব যেটা হচ্ছে বা ইদানিংকালে আমাদের যে সব সামনে আসে সেটার বিষয়ে আপনি কেমন, আপনার নেটিজেন দুনিয়ায় কেমন তথ্য পান? প্রথমে আমি দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমার যে আলোচক আছেন ব্যারিস্টার ফুয়াদ সাহেব। উনি যেটা বললেন যে মব কালচার বাংলাদেশে একেবারেই নেই, এটার সাথে আমি একমত না। তবে কালচার হিসেবে গড়ে ওঠেনি। মব যে হচ্ছে বিভিন্ন জায়গাতে, এটাকে অস্বীকার করতে পারবেন না। এখন তিনি যেহেতু একটা পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করেন, তো তার দৃষ্টিভঙ্গি হয়তো ভিন্ন হতে পারে। বাট আমরা যারা জনতা আছি, তাদের কিন্তু আসলে প্রতি মুহূর্তে মনে হয় যে কোনো না কোনো ঘটনা যেটা ঘটার কথা না সেটা হচ্ছে। এবং ব্যারিস্টার ফুয়াদ সাহেব যথাযথভাবে ডেফিনেশন গুলো দিয়েছেন যে কেন একটা মব কালচার গড়ে ওঠে কোনো একটা সোসাইটিতে। আমরা জানি যে ল এনফোর্সমেন্ট এজেন্সি গুলো যদি ইনএফেক্টিভ হয়, অথবা তারা যদি বায়াসড হয়, বা আমাদের যদি জুডিশিয়ারি সিস্টেম যদি দুর্বল হয়, অথবা সমাজে যদি বিচার ব্যবস্থা কোনোভাবেই প্রভাব বিস্তার না করতে পারে, সামাজিক যদি অবক্ষয় থাকে, সোশ্যাল ইনজাস্টিস থাকে, অথবা অন্যান্য কারণে হতে পারে, তো সেই ক্ষেত্রে বাংলাদেশে একেবারে হচ্ছে না এটা কিন্তু ডিনাই করার কোনো সুযোগ নেই। কিছু কিছু মব মব কালচার বলেন বা যাই বলেন, মব কিন্তু হচ্ছে, মব ইনজাস্টিস কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, যেটাকে নর্মালি বলা হয় জাঙ্গল জাস্টিস। মব জাস্টিস কখনো কারো কারো হাতে আইন তুলে নিলে এটাকে কখনো আমরা জাস্টিফাই করতে পারি না যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা ঘটতেই পারে। বাট কোনোভাবে যাতে না ঘটে সেটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা সিটিজেন হিসেবে, আমাদের জনতা হিসেবে আমরা কিন্তু সবসময় একটা ভয়ের কালচারের মধ্যে আছে। আপনারা স্বীকার করেন বা নাই করেন, সন্ধ্যার সময় কিন্তু লোকজন এখন ঘরের বের হতে কিন্তু অনেক চিন্তা করে, কারণ আশেপাশে অনেক ঘটনাই ঘটছে যেটার কারণে মানুষ আসলে খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। এবং আমরা আশা করব যে খুব শীঘ্রই এই অবস্থার উন্নতি হবে। একটু যদি বলতেন যে আপনি, এই যে আমরা প্রযুক্তির যেমন অনেক ভালো ব্যবহারও পাই, প্রযুক্তি থেকে অনেক সুবিধা পাই, সেটা তো প্রযুক্তির কারণে কি এটা খুব বেশি ছড়িয়ে যাচ্ছে? এই যে অনেক সময় আমরা শুনছি যে একদম প্রকাশ্যে বা মানে অনেক সময় ঘোষণা দিয়ে কোথাও যে কোনো বাসায় আক্রমণ করা, সেটাও কি এই প্রযুক্তির কারণেই এটা হচ্ছে বা এই উৎসাহিত হচ্ছে, এরকম কাজ আপনাকে করার আপনাকে আগ্রহ অশেষ বাড়ছে? অশেষ ধন্যবাদ যে এমন একটা বিষয় উপস্থাপনা করেছেন। ইয়েস, প্রযুক্তির ভালো ব্যবহার যেমন আছে, প্রযুক্তির নেগেটিভ ইম্প্যাক্ট তো অবশ্যই আছে। ভালো ব্যবহার যেমন অনেক জায়গাতেই, যে এখানে ভালো যদি কোনো খবর প্রচারিত হয় সেটার ইফেক্ট সমাজে পড়ে। আবার অনেক অনেক জায়গায় দেখা যায় যে কোনো একটা জায়গাতে ইচ্ছা করে ডিক্লারেশন দিয়ে হয়তো মানে আক্রমণ করা হচ্ছে বা ভাঙচুর করা হচ্ছে, সেই ইফেক্ট কিন্তু অন্যান্য জেলাতেও পড়ছে। আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে কোনো পলিটিক্যাল বিষয়ে দেখা যায় যে এক জায়গায় আক্রমণ হচ্ছে এবং এটার দেখা দেখি অন্যান্য ডিস্ট্রিক্টেও পালাক্রমে আক্রমণ হচ্ছে। তো এটাকে আমরা প্রযুক্তির একটা নেগেটিভ ব্যবহার হিসেবে আমরা দেখতে পারি। সিটিজেন হিসেবে আসলে আহ, কোনো, আপনি যেটা, আপনার ব্যাখ্যাটা কি, কোনো ধরনের উদ্বিগ্ন পরিস্থিতি আমরা পড়িনি বা আমরা কোন অবস্থানে আছি? দেখেন, একটা হচ্ছে যে অ্যাকচুয়াল ফিয়ার আর একটা হচ্ছে পারসেপশন অফ ফিয়ার, যে আসলে নিরাপত্তাহীনতার একটা বাস্তবতা এখানে বিরাজ করছে। আর একটা হচ্ছে যে যতটুকু বাস্তবতা বিরাজ করছে তার থেকে বেশি এটার আপনার পারসেপশন বিরাজ করছে। যেটা বলছিলাম যে আপনি যদি ফ্যাক্টস অ্যান্ড ডেটা দেখেন, আওয়ামী লীগের আমলের সময়ের সাথে তুলনা করেন, বাংলাদেশের বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের 16 বছরের সময়ের যে কোনো সময়ের থেকে বেটার। কিন্তু সোশ্যাল মিডিয়ার ট্রমাটা এটা পারসিস্ট, এটা সব সময় চলে। যেটা বলছিলাম বনশ্রী ঘটনা দিয়ে, এই সোশ্যাল মিডিয়ার ট্রমাটা আমাদের একটা পারসেপশন অফ ইনসিকিউরিটি তৈরি করছে, যে বোধ করি আমি অনিরাপদ। কারণ ওই বনশ্রীর ঘটনাটা যে দেখছেন, সে নিজে কল্পনা করছেন যে আমার বাড়ির সামনেও আমি যখন ঢুকবো অথবা বেরোবো তখন এই ঘটনাটা ঘটবে। আমার একটু মা যদি আপনাকে ইন্টারাপ্ট করি একটা কথা জানার জন্য, যে আওয়ামী লীগ আমলেও কিন্তু এই বিষয়টি কিন্তু সেই সময়ের ক্ষমতাসীনরা
সেটাকে ইগনোর করার চেষ্টা করতো। মানে আমরা সাধারণ নাগরিক তো তথ্য পেতাম সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যম থেকেই। সেটা কিন্তু আওয়ামী লীগ আমলের ওই সময়ের যারা ক্ষমতাসীন ছিলেন তারা বলতেন যে এটা একটা কৃত্রিমভাবে তৈরি করা, এর পেছনে আসলে কোনো তেমন ভিত্তি নেই, এত ট্রমা হওয়ার কিছু নেই। না, কিন্তু বর্তমান সরকার কিন্তু এগুলোকে অস্বীকার করছে না, এগুলো যে ঘটছে না তা না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পাবলিসিটিতে যে ডিসপ্রপোর্শনের ট্রমা তৈরি হচ্ছে, সেই জায়গাটাতে আমি বোধ করছি যে এই ইস্যুটা রেজ করা দরকার। যে ট্রমাটা কোথায় তৈরি হয়, যে একটা ইনসিডেন্ট যখন 20 লক্ষ মানুষ দেখে, প্রত্যেকে ভাবতে থাকে যে এরকম একটা ঘটনা সম্ভবত আমার বাসার সামনে ঘটবে, আমার মা বৃদ্ধ মা যখন বিকালবেলা হেঁটে আসবেন ওনার ক্ষেত্রে এটা ঘটবে, আমার চাচা যখন কুমিল্লা জেলাতে এটা 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 করবেন তখন উনি এরকম আহত হবেন, যখন উনি ব্যাগ নিয়ে বাজারে যাবেন অথবা ব্যাংক থেকে ফিরবেন। তখন হচ্ছে নাকি 20 লক্ষ মানুষ ইমাজিন করতেছে যে এইরকম একটা ঘটনা আমার আমার ক্ষেত্রে ঘটবে। এই ইমাজিনেশনটা যেটা করে একটা ইনসিকিউরিটি ট্রিগার করে তার মধ্যে। এইটাকে বলছি যে সোশ্যাল মিডিয়া ড্রিভেন ট্রমা। যে ফ্যাক্টস অ্যান্ড ফিগারে ধরে নিচ্ছি যে সকল ফ্যাক্টস অ্যান্ড ফিগারে সিচুয়েশন ইজ মাচ বেটার দ্যান লাস্ট ইয়ার অর লাস্ট মান্থ, কিন্তু এর মানে এইটা না যে আমি বনশ্রীর ঘটনাটা অথবা সোশ্যাল মিডিয়াতে এটা যে পরিমাণ ট্রমা তৈরি করেছে এটাকে আমি ইগনোর করব অথবা ছোট করে দেখব। বরং এইটাকে মানে ডাবল এফোর্ট দিয়ে অথবা ট্রিপল এফোর্ট দিয়ে এই ট্রমাটাকে কিভাবে অ্যাড্রেস করা যায় সেটার জন্য হচ্ছে সরকারকে কাজ করতে হবে। কোথায় কোথায় আশ্বস্ত করা দরকার, কোথায় সেই কোথায় সরকার কি কাজ করছে, বা আপনার কাছে মনে হয় সিটিজেন হিসেবে যে সরকারের কার্যকারিতা শুরু হয়ে গেছে, একটু উপকার আমরা পেতে শুরু করেছি, বা মনে হচ্ছে এটা একটা নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে? সরকারের কার্যকারিতা তো বাংলাদেশে আসলে কখনোই খুব ভালো ছিল না, স্যাডলি। 53 বছরের আমাদের যে সুশাসনের ঘাটতি নিয়ে তো আমরা বরাবরই কথা বলেছি। প্রবলেম হচ্ছে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব নেওয়ার কনটেক্সটটা আমাদেরকে মাথায় রাখতে হবে যখন আমি তার পারফরমেন্সকে অ্যানালিসিস করব আর কি। যে সে কিন্তু একটা ভঙ্গুর রাষ্ট্র পেয়েছে। বাংলাদেশে 53 বছরে আমার রাষ্ট্র এত দুর্বল ছিল না, আমার প্রত্যেকটা প্রশাসনিক কাঠামো ভেঙে গেছে। আমার কিন্তু পুলিশ ব্যারিস্টার বলেন, ফুয়াদ, আমরা যদি সরকারকে ডিফেন্ড না করে, মানে আমরা যদি নাগরিক হিসেবে আপনার কাছে জানতে চাই, আপনিও একজন সিটিজেন, মানে আপনি কি এক্সপেক্ট করছেন এই মুহূর্তে সরকারের কাছে একজন সিটিজেন হিসেবে? ওইটাই বলছি যে ওইটা ভেঙে যাওয়ার কনটেক্সটে আমি যখন নাগরিক হিসেবে প্রত্যাশা করব তখন দেখতে হবে যে আসলে তার ডেলিভার করবার মতো রিয়েলিটি কতটুকু আছে আর কতটুকু সে করতে পারছে। আমার কাছে মনে হয়েছে যে প্রশাসনের আন্তরিকতার কোনো ঘাটতি দেখতে পাচ্ছি না। যেটা আছে যে প্রশাসনের মনোবলে ঘাটতি আছে, প্রশাসনের ভিতরে এখনো ফিয়ার ফ্যাক্টর আছে, ছাত্রলীগ আওয়ামী লীগের এলিমেন্টস গুলো এখনো সক্রিয় না প্রশাসনের ভিতরে রাষ্ট্রকে সার্ভ করার ক্ষেত্রে, এবং যে ক্ষেত্রে সরকার আন্তরিকতা সত্ত্বেও যথেষ্ট স্ট্রাগল করছে। পার্টিকুলারলি স্বরাষ্ট্র উপদেষ্টার পারফরমেন্স খুবই মানে আনপ্রফেশনাল, অপেশাদার সুলভ মনে হয়েছে আমার কাছে। উনি ব্যক্তি কিন্তু মানুষ তিনি তো এইটা মানছেন না, মানে তিনি তো গণমাধ্যমে কখনো বলতে শুনিনি যে, মানে বাংলাদেশের যে সংস্কৃতি, যে কোনো জায়গায় কেউ ফেল হলে সে নিজে থেকে সরে যাওয়ার একটা দৃষ্টান্ত তৈরি করেন, তিনি তো সেই একই সংস্কৃতির মধ্যেই আছেন। আপনি যেমনটা বলছেন, আমি নাগরিক হিসেবে তেমনটাই বোধ করছি। বাংলাদেশে যারা রাজনীতি করেন অথবা সরকার চালান টালান এই লোকগুলোর ভিতরে লাজ শরম, এমনিতে লজ্জা শরম একটু কম, এটা ইনক্লুডিং আমাকে সহ বলছি আর কি। যেখানে রাষ্ট্র চালানোর এই মেকানিজমে কাজ করতে হলে মানে বেশ বদমাইশ টাইপের, একটু অসভ্য টাইপের, অভদ্র টাইপের হওয়া লাগে আর কি। তো এই বাস্তবতা থেকে ওনারাও মুক্ত না। যে ন্যূনতম লজ্জা লাজ শরম মর্যাদাবোধ থাকলে যেটা হতো, ব্যর্থতার দায় নিয়ে উনি চলে যেতেন। আমরা পাবলিকলি বহুবার বলেছি যে আপনি ডেলিভার করতে পারছেন না, এবং আপনি যত আন্তরিকই হন, আপনি যত ভালো মানুষই হোক, আপনার এই ভালো মানুষত্ব দিয়ে আমার কিছু যায় আসে না, আমরা পারফরমেন্স দেখতে চাই। তো সেই জায়গায় এই কালচার থেকে তো আমরা বের হয়ে আসতে পারি নাই। যে ফেইলিউর স্বীকার করা, ফেইলিউর থেকে লেসন নেওয়া, বেটার কিভাবে করব সেটার জন্য রোড ম্যাপ দেওয়া, রিজাইন করা, এই কালচার তো আমরা এখনো আত্মস্থ করতে পারিনি। এখানে একদম ফুয়াদ তাই, ভাই আমরা যেটা একদম বললেন, শেষ একটু পর্যায়ে যদি বলুন। ইন্টারফেয়ার করি, উনি এখন কিন্তু স্বীকার করলেন যে সরকার কিছু কিছু ক্ষেত্রে ফেইলিউর আছে এবং তারা এটাকে স্বীকার করছেন না। তাহলে আমরা ফেইলিউরটা তো আমরা দেখতে পাচ্ছি যে সমাজে বিভিন্ন জায়গাতে কিন্তু কিছু ঘটনা ঘটছে যেটা কোনোভাবেই মানে প্রত্যাশিত নয়। তো সেটা থেকে এবং আমাদের বেরিয়ে আসতে কোনোভাবে হলে ইগনোর করা যাচ্ছে না, ওভারলুক হ্যাঁ, করার মতো না, মানে একেবারেই গায়ে এসে লাগছে, নাগরিক হিসেবে সবাইকে আতঙ্কিত করছে। যেটি ব্যারিস্টার ফুয়াদ বলছিলেন যে আসলে দায় নেওয়ার একটা যে প্রবণতা, সেটা আগেও ছিল না, এখনো দেখা যাচ্ছে না, এবং কেন দেখা যাচ্ছে না সেটাও উনি পরিষ্কার করেছেন। বলুন। সেটা সঠিক।
সঠিক, সেটাই বলছি যে উনি যে বললেন যে মব বাংলাদেশে হচ্ছেই না, মব কালচার কিন্তু এটা আসলে না, বলি ঠিক এমনটা বলেননি উনি। উনি বলেছেন তাহলে যে সংস্কৃতিটা গড়ে ওঠেনি। কালচার নাই। আমরা কিন্তু রাইট, আমি বলছি আমরা না, আমি একটু বলুন। বলি, আমরা কিন্তু আসলে আফ্রিকার দেশ না, এটা বাংলাদেশ যথেষ্ট আধুনিক একটা দেশ। সুইজারল্যান্ড মাথায় রাখতে হবে, আপনি সুইজারল্যান্ড ছিলেন না বাংলাদেশ, যে সাডেনলি 6 মাস আগে আমরা উগান্ডা হয়ে গেছি, তাও না না, কিন্তু। দ্যাট ইজ ট্রু, আমি বলছি না যে একেবারে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে, বাট কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে যা যা আমাদেরকে সত্যি আতঙ্কিত করে। এবং সমাজের সিটিজেন হিসাবে মানুষ কিন্তু এখন রাতের বেলা বাইরে যেতে ভয় পায়। আমার নিজের দেখা মতো কিছু ঘটনা ঘটেছে যেগুলো এত সহজে আমরা এক্সাম্পল হিসেবে দিব না, বাট এটাকে আমাদের কিভাবে প্রোটেক্ট করতে হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে আমাদের টেকনোলজিটাকে আমাদের ব্যবহার করতে হবে, মিডিয়াগুলোকে পজিটিভলি ব্যবহার করতে হবে। অনেক ক্ষেত্রে মিডিয়া কিন্তু আসলে এবিউজ করে অনেক ব্যাপারে, যে অনেক খবর আমরা দেখতে পাচ্ছি যে আজকে অমুক মারা গেছে, এটা সেটা হয়ে যাচ্ছে, ইন্নালিল্লাহ পড়া হচ্ছে, পরবর্তীতে আবার বলা যায় দিস ইজ এ ফেক নিউজ। এটা কেন হবে? তো এই ক্ষেত্রেও আমাদের কিন্তু কঠোর হতে হবে। আমাদের সাইবার সিকিউরিটি অ্যাক্ট বলেন আর যাই বলেন, সেখানে কিন্তু আমাদেরকে আরেকটু কন্ট্রোল করতে হবে, যাতে করে এই ধরনের মানে অনভিপ্রেত কোনো কিছু যাতে খবর ছড়িয়ে না পড়ে, যাতে মানুষ আতঙ্কিত না হয়। তো এটাই হলো আমার বক্তব্য। অবশ্যই তাই। আমরা আসলে সবাই এদেশে থাকতে চাই, নিরাপদে থাকতে চাই। আমাদের এমন কোনো মানে দূরবর্তী চিন্তা নেই যে আমরা এই দেশ থেকে অন্য দেশে থাকবো, সেটা উন্নত দেশ হবে, সেখানে নিরাপদে থাকবো। এদেশ কেমন থাকুক আর না থাকুক সেটা আমাদের যায় আসে না, আমাদের যায় আসে। আমরা যে কারণে এইসব নিয়ে আলোচনা করতে চাই। অসংখ্য ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম এবং অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এই অংশে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং ফুয়াদ ভাইকে ধন্যবাদ। দর্শক, ডিবিসি সাপ্তাহিক আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেন প্রেজেন্টেড বাই রেডি ডিটারজেন্ট পাউডার। সঙ্গে আছে আব্দুল্লাহিরা। এবার নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন।